এই যে ছবিটা দেখেন, এই হাতের ভিতর অনেকগুলো জয়েন্ট, ঠিক আছে? হাতের ভিতর অনেকগুলো জয়েন্ট দেখা যাচ্ছে। রিফাত, তুমি ক্লাসটা ভিডিও করো, আমি তো গাড়িতে আছি, এখানে সাউন্ড। হাতের ভিতর অনেকগুলো জয়েন্ট, পায়ের ভিতর অনেকগুলো জয়েন্ট, ঠিক আছে? অনেক জয়েন্ট আছে। জয়েন্ট মানে কি? জোড়া বা সন্ধি। এবার আসেন, এই জয়েন্টের মেইন কাজ কি? জয়েন্টের মেইন কাজ আমাদের মুভমেন্টে সহায়তা করা বা মুভমেন্টে সাহায্য করে। এই যে আমরা নড়াচড়া করি, এগুলোয় সাহায্য করে জয়েন্ট। যদি জয়েন্ট যদি না থাকতো তাহলে নড়াচড়া করা। আজকের ক্লাসটা আপনারা যে কেউ একটু করেন, স্ক্রিন রেকর্ড করেন। আমি একটু ঢাকায় আসছিলাম তো, এখানে নয়েজ এই জন্য রেকর্ড করতে পারতেছি না। একজন যে কোনো কেউ স্ক্রিন রেকর্ডারটা অন করে রাখে, ঠিক আছে? জয়েন্টে আমার মনে হয় স্যার আপনি করলে ভালোই হবে। স্যার আমি রেকর্ড করতেছি, আপনি ক্লাস করান। আচ্ছা, ঠিক আছে। তাহলে জয়েন্টের প্রধান কাজ আমাদের মুভমেন্টে সাহায্য করা। মুভমেন্ট বলতে এই যে হাঁটা চলা, নড়াচড়া, এগুলো সাহায্য করে জয়েন্ট, ঠিক আছে? এজন্য জয়েন্ট আমাদের ইম্পর্টেন্ট। এবার আসেন জয়েন্টের ক্লাসিফিকেশন বা শ্রেণী বিভাগ, ঠিক আছে? শ্রেণী বিভাগ জয়েন্ট প্রধানত 3 ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ফাইব্রাস জয়েন্ট, 2 নম্বরে কার্টিলেজিনিয়াস জয়েন্ট, আর 3 নম্বরে সাইনোভিয়াল জয়েন্ট। ফাইব্রাস জয়েন্ট কোনগুলো দেখেন, এই জায়গায় ফাইব্রাস জয়েন্টের পাশে লেখা আছে ইমমোবাইল বা ইমমুভেবল অর ফিক্সড, মানে ফাইব্রাস জয়েন্ট কখনো নড়াচড়া করানো যাবে না। এবার আসেন ফাইব্রাস জয়েন্ট কোনগুলো। ফাইব্রাস জয়েন্ট হচ্ছে সাধারণত, আমি ছবিটায় আসি, এই যে মাথা ক্রেনিয়াম লেখা দেখেন, মাথার খুলি যেটাতে আমরা বলি, ঠিক আছে? মাথার খুলি, মাথার খুলি দেখতে একটা হইলো, এর ভিতর প্রায় 7-8টা জয়েন্ট আছে, 7-8টা জয়েন্ট আছে। এগুলো সবই হয়েছে ফাইব্রাস জয়েন্ট। ফাইব্রাস বলতে মূলত বোঝাচ্ছে এই জায়গায় শক্ত, শক্ত। এই জয়েন্ট সহসা ছুটবে না, ঠিক আছে? ছুটবে না। আর এই জয়েন্ট মুভ করানো সম্ভব হবে না। মাথার জয়েন্ট কি আমরা নড়াচড়া করাইতে পারি? করাইতে পারি না, ঠিক আছে? এগুলো ইমমোভিবল। এজন্য নাম হচ্ছে ফাইব্রাস জয়েন্টের আরেকটা নাম হচ্ছে ইমমুভেবল বা ফিক্সড জয়েন্ট। আর এগুলো অনেক শক্ত জয়েন্ট, এই জয়েন্ট ছুটানো সম্ভব না। অ্যাক্সিডেন্ট হইলে সাধারণত, যদি অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়, তাইলে সাধারণত মাথার খুলি ভাঙে। এছাড়া আপনারা দেখবেন না কখনো মাথার খুলি ভাঙছে কারো, ঠিক আছে? মাথার খুলি ভাঙা প্রচুর ডিফিকাল্ট কাজ। আমাদের অপারেশনের সময় যদি মাথার খুলি ভাঙতে হয়, মানে ভিতরে ব্রেন অপারেশনের সময় তো মাথার খুলি কেটে তারপর ঢুকতে হয়, সেই ক্ষেত্রে আমাদের কি করণীয়? মাথার খুলি সেই ক্ষেত্রে আমরা ইলেকট্রিক স পাওয়া যায়, ঠিক আছে? করাতের মতো, কাটার যেরকম করাত, সেরকম ইলেকট্রিক স আছে, সেগুলো দিয়ে কাটে। অথবা হাতুড়ি, হ্যামার দিয়ে খুলতে হয়। এছাড়া মাথার খুলি খোলা যায় না। এই জয়েন্ট গুলো অনেক শক্ত, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে ফাইব্রাস জয়েন্ট। এবার আসেন 2 নম্বরে কার্টিলেজিনিয়াস জয়েন্ট, ঠিক আছে? নামই কার্টিলেজিনিয়াস, মানে কার্টিলেজ দিয়ে ফর্ম। কার্টিলেজের বাংলা হয়েছে তরুণ আস্থি। বোনসের বাংলা যেমন অস্থি, কার্টিলেজিনিয়াসের বাংলা হয়েছে তরুণ আস্থি। তাহলে এটা হচ্ছে কার্টিলেজিনিয়াস জয়েন্ট কোনগুলো? আমাদের মেরুদণ্ড, মেরুদণ্ডের ভিতরে অনেকগুলো জয়েন্ট আছে। এগুলোর নাম হচ্ছে ইন্টারভার্টিব্রাল জয়েন্ট বা ইন্টারভার্টিব্রাল ডিস্ক। এই যে ছবিটা দেখেন, এই যে মেরুদণ্ড গোল দেয়া, লাল চিহ্ন দিয়ে একটা গোল দেয়া আছে, এগুলো হচ্ছে মেরুদণ্ডের জয়েন্ট। এই মেরুদণ্ডের জয়েন্ট গুলো হচ্ছে কার্টিলেজিয়াস জয়েন্ট। এগুলা মুভ করে, তবে একদম ইচ্ছা মতো মুভ করানো যায় না, অল্প স্বল্প মুভ করে, ঠিক আছে? মানে অল্প স্বল্প নাড়ানো যায়, যে আপনি ইচ্ছা মতো ডানে বামে উপর নিচ করতে পারবেন, সেটা পসিবল না। তাহলে এইটা হচ্ছে কি, এটা স্লাইটলি মুভেবল। এই জায়গায় লেখাই আছে দেখেন, স্লাইটলি মুভেবল জয়েন্ট, কার্টিলেজিনিয়াস জয়েন্ট। আর কার্টিলেজের মানে হচ্ছে তরুণাস্থি, ঠিক আছে? তাহলে মেরুদণ্ডের যে জয়েন্ট গুলো, এগুলো হচ্ছে কার্টিলেজিয়াস জয়েন্ট। তারপর 3 নম্বরে আসেন, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সাইনোভিয়াল জয়েন্ট, যেটা মূলত আমাদের কাজে লাগবে। যত রোগ বালাই অসুখ হয় সব সাইনোভিয়াল জয়েন্টে। সাইনোভিয়াল জয়েন্ট কোনগুলো? যে হাত পায়ের যেসব জয়েন্ট আছে, আমাদের হাতে পায়ে অসংখ্য জয়েন্ট আছে, এগুলো হচ্ছে সব সাইনোভিয়াল জয়েন্ট, ঠিক আছে? এগুলো আমরা ইচ্ছা মতো নড়াচড়া করতে পারি, এগুলো সব দিকে মুভ হয়, আমরা যা ইচ্ছা তাই করতে পারি এই জয়েন্টের সাথে। আর এই জয়েন্ট গুলোই মেইনলি, এই জয়েন্টই যত সব রোগ সব এই জয়েন্টই হয়। ফ্র্যাকচার জয়েন্টে সাধারণত ফ্র্যাকচার হয় না, জয়েন্টে
ফ্র্যাকচার বলি কারে, যে হাড় ভেঙে গেছে বলি না, এটার ইংলিশ টার্ম হইছে ফ্র্যাকচার। সাধারণত হাড় ভাঙলে তারে বলি ফ্র্যাকচার। আর জয়েন্ট কি ভাঙে? জয়েন্ট কখনো ভাঙতে পারে না, ঠিক আছে, জয়েন্ট সরে যাইতে পারে। জয়েন্টের ক্ষেত্রে বলি আমরা ডিসলোকেশন। কোনো যদি হয়, অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনা ঘটে, তাহলে জয়েন্টের ডিসলোকেশন ঘটে। জয়েন্ট সাধারণত কোনো ফ্র্যাকচার হয় না, ফ্র্যাকচার হয় বোনসে। তাহলে এই ডিসলোকেশনও সব থেকে বেশি হয় সাইনোভিয়াল জয়েন্টে, ঠিক আছে, সাইনোভিয়াল জয়েন্টে। যত ইনফেকশন হয়, ব্যাকটেরিয়া দিয়ে ইনফেকশন হইতে পারে, তারপরে যে অস্টিওআর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস সব কিছু হয় সাইনোভিয়াল জয়েন্টে। তাই এই সাইনোভিয়াল জয়েন্টে আমাদের মেইনলি ইম্পর্টেন্ট। আর সাইনোভিয়াল জয়েন্ট সব দিকে মুভ করে, এটা ফ্রিলি মুভেবল জয়েন্ট, ঠিক আছে, ফ্রিলি মুভেবল জয়েন্ট এই জায়গায় লেখা আছে। সাইনোভিয়াল জয়েন্ট কোনগুলো এবার আসেন। এই যে হাত পায়ের যে জয়েন্ট, এই যে ছবিটা দিছি, হাতের ভিতর দেখেন অনেকগুলো জয়েন্ট আছে, মাঝে একটা জয়েন্ট, উপরে একটা জয়েন্ট, একদম উপরে কাপ যেটারে আমরা বলি, এটার নাম কি? শোল্ডার জয়েন্ট। এটা হচ্ছে শোল্ডার জয়েন্ট। এরপরে দেখেন মাঝখানে যে জয়েন্টটা, এটার নাম হচ্ছে এলবো জয়েন্ট। আর হাতে যে কবজিতে যেটা, ওটা হচ্ছে রিড জয়েন্ট। তাহলে কি বললাম? প্রথমে শোল্ডার, মাঝখানে এলবো, আর নিচে রিড জয়েন্ট, এগুলো হচ্ছে হাতের জয়েন্ট। আর পায়ের ক্ষেত্রে আসেন এবার। পায়ের ক্ষেত্রে কি? কোমরের এই জায়গায় যে জয়েন্ট ফরমেশন, এটার নাম হচ্ছে হিপ জয়েন্ট। হিপ জয়েন্ট, হিপ HAP, হিপ, হিপ জয়েন্ট। তারপর মাঝখানে হাঁটুর এই জায়গায় যে জয়েন্ট, এটার নাম হচ্ছে নি জয়েন্ট, নি জয়েন্ট। আর একদম পায়ের যে অ্যাঙ্কেল যেটা, এটার নাম হচ্ছে অ্যাঙ্কেল জয়েন্ট। এই যে পায়ের গোড়ালির উপরে, গোড়ালিতে যে জয়েন্ট, এটার নাম হচ্ছে অ্যাঙ্কেল জয়েন্ট, ঠিক আছে। এগুলো সবই সাইনোভিয়াল জয়েন্ট, এগুলো সব সাইনোভিয়াল জয়েন্ট। আর আমাদের এই জয়েন্ট গুলোই মূলত ইম্পর্টেন্ট। তাহলে হাতে কি কি জয়েন্ট আছে? হাতের জয়েন্টের নাম হচ্ছে শোল্ডার জয়েন্ট, এলবো জয়েন্ট, রিড জয়েন্ট। আর পায়ে কি কি আছে? হিপ জয়েন্ট, নি জয়েন্ট, আর অ্যাঙ্কেল জয়েন্ট, ঠিক আছে। এই 6টা জয়েন্ট হচ্ছে আমাদের মূলত ইম্পর্টেন্ট। এই জয়েন্টের ক্লাসিফিকেশন ছাড়াও আর একটা ক্লাসিফিকেশন আমরা শ্রেণী বিভাগ করি, সেটা কি? সেটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। 3 ভাগে ভাগ করে, ঠিক আছে, সিমপ্লেক্স, কম্পাউন্ড আর কমপ্লেক্স। সিম্পল জয়েন্ট কোনগুলো? সাধারণত 2টা জয়েন্ট যে জায়গা আছে সেটাই হচ্ছে সিম্পল জয়েন্ট, ঠিক আছে, মাত্র 2টা, অন্য কোনো বোনস নাই। 2টা বোনসের সাথে যেসব জয়েন্ট, এই যে মাথার যেসব জয়েন্ট গুলো আমাদের 2টা বোনসের সাথে অ্যাটাচ, ঠিক আছে, এটা হচ্ছে সিম্পল জয়েন্ট। তারপর আসেন কম্পাউন্ড জয়েন্ট। কম্পাউন্ড জয়েন্ট কোনগুলো? কম্পাউন্ড জয়েন্ট হইতে হইলে আমাদের কি লাগবে? 3টা বোনস লাগবে। এই যে শোল্ডারে দেখেন কাঁধের যে জয়েন্টটা, কাঁধের জয়েন্টে 3টা বোনস একত্রে জয়েন্ট ফরমেশন করছে। কি কি? হিউমেরাস, ফিমার আর ক্লাভিকল, 3টা মিলে একটা জয়েন্ট ফরমেশন করছে। হিউমেরাস, স্ক্যাপুলা আর ক্লাভিকল, এইটা তাহলে কম্পাউন্ড জয়েন্ট, ঠিক আছে। 3টা বোনস হইতে হবে, এই জায়গায় 2 এর বেশি বোনস হইতে হবে। যে 2টা বোনস মিলে করতো, যেমন মাথার জয়েন্ট 2টা বোনস মিলে করছে, তাহলে সেগুলো হচ্ছে সিম্পল। আর যদি 2 এর বেশি বোনস মিলে করে, মানে 3টা 4টা বোনস মিলে করে, সেই ক্ষেত্রে হবে কি? কম্পাউন্ড। আর কমপ্লেক্স জয়েন্ট কোনটা? হাঁটুর যে জয়েন্টটা দেখেন, হাঁটুর জয়েন্ট, হাঁটুর জয়েন্টের ক্ষেত্রে এই জায়গায় একটা জয়েন্টের ভিতরে 2-3টা জয়েন্ট থাকবে, ঠিক আছে। এই ক্ষেত্রে আর বোনস নাই, ক্ষেত্রে হিসাব করতে হবে আমাদের কতগুলো জয়েন্ট একত্রে আছে। দেখেন হাঁটুর ভিতর আমাদের একটা জয়েন্টের ভিতর 2-3টা, এই যে নীল দাগ দেওয়া দেখেন, গ্রুপ করা আছে, এই একটা হাঁটুর এই বোনস গুলোর নাম কি? উপরের যে বড় বোনসটা, এটার নাম হচ্ছে ফিমার। আর নিচে দেখেন 2টা বোনস, একটা মোটা একটা চিকন। মোটাটার নাম টিবিয়া আর চিকনটার নাম হচ্ছে ফিবুলা। টিবিয়া, ফিবুলা। আর একটা গোল চাকতির মতো আছে মাঝখানে, ওইটার নাম হচ্ছে প্যাটেলা, যেটা আমরা পায়ের বাটি বলি, অনেকে বলে না পায়ের বাটি ছুটে গেছে, ওইটার নাম হচ্ছে প্যাটেলা। তাহলে এইখানে অনেকগুলো জয়েন্ট ফরমেশন করছে। এই যে ফিমারের সাথে টিবিয়া জয়েন করছে, ফিমিয়ারের সাথে ফিবুলা জয়েন করছে, টিবিয়ার সাথে ফিবুলা জয়েন্ট ফরমেশন করছে, প্যাটেলার সাথে 3টা জয়েন্ট ফরমেশন করছে। তাইলে একটার ভিতর অনেকগুলো জয়েন্টটা, এই জন্য এটার নাম হচ্ছে কমপ্লেক্স জয়েন্ট, ঠিক আছে। 3টে বুঝতে পারছেন? সিম্পল একটা, কম্পাউন্ড একটা, কমপ্লেক্স একটা। সিম্পল মানে সিম্পল 2টা জয়েন্ট একত্রিত হবে 2টা মোসের সাথে, যেমন মাথার মোস একটা আরেকটার সাথে জাস্ট লেগে আছে। আর কম্পাউন্ড কোনটা? যদি 3টা বোনস একত্রিত হয়, 2 এর বেশি, সহজ বাংলায় 2 এর বেশি, যেমন আমাদের শোল্ডার জয়েন্ট, কাঁধের যে জয়েন্টটা, ঠিক আছে। আর কমপ্লেক্স জয়েন্ট কোনটা? যেটা একটা জয়েন্টের ভিতর অনেকগুলো জয়েন্ট থাকবে, যেমন আমাদের হাঁটুর জয়েন্ট। দেখতে মনে হচ্ছে হাঁটু তো খালি হাঁটু, হাঁটুর ভিতর একটা জয়েন্ট মনে হচ্ছে, কিন্তু এটার ভিতর অনেক 3-4টা জয়েন্ট আছে, ঠিক আছে, এর জন্য নাম কমপ্লেক্স জয়েন্ট। বুঝতে পারছেন? এতক্ষণ যা বললাম, এটা হচ্ছে অ্যানাটমি জয়েন্টের, মেইনলি জয়েন্ট কত প্রকার ও কি কি, বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি, থ্যাংক ইউ। আচ্ছা, বুঝতে পারলে এবার আমরা সামনে আগাচ্ছি। এবার আসেন জয়েন্টের রোগ। মেইনলি জয়েন্টের রোগ, জয়েন্টের রোগ কি কি হয়? জয়েন্টের সাধারণত 2 ধরনের রোগ আমরা পড়ি।
একটা হচ্ছে জয়েন্টে ব্যথা, অনেকে বলে না যে জয়েন্টে ব্যথা করতেছে, জয়েন্টের ব্যথারে বলে আর্থ্রালজিয়া। আর্থ্রালজিয়া লিখে রাখেন, একটু নোট করেন। আর্থ্রালজিয়া, জয়েন্টে ব্যথা করারে বলে আর্থ্রালজিয়া। আর জয়েন্টে যদি ইনফেকশন হয় তারে বলি আমরা আর্থ্রাইটিস। আর্থ্রাইটিস, ঠিক আছে? জয়েন্টে ব্যথা হলে তারে বলি আমরা আর্থ্রালজিয়া। আর জয়েন্টে যদি ইনফেকশন হয় সেই ক্ষেত্রে সেই ইনফেকশনরে বলি আর্থ্রাইটিস, ঠিক আছে? প্রথমে সবসময় আর্থ্রালজিয়া হবে, এরপর আর্থ্রাইটিস হবে। প্রথমে পেশেন্টের সিমটম হবে জয়েন্টে ব্যথা, এই জয়েন্টে ব্যথাটাই আমরা বলতেছি আর্থ্রালজিয়া, ঠিক আছে? আর্থ্রালজিয়া কোনো রোগ না, আর্থ্রালজিয়া জাস্ট একটা সিমটম। আর আর্থ্রাইটিস হইছে মেইনলি রোগ। আর্থ্রাইটিস কারে বলে? জয়েন্টে ইনফেকশনরে বলে আর্থ্রাইটিস। এবার আসেন এই আর্থ্রাইটিস কি কি কারণে হইতে পারে, ঠিক আছে? আর্থ্রাইটিস কি কি কারণে হইতে পারে? আর্থ্রাইটিস হওয়ার অনেক কারণ আছে। এর ভিতর প্রধান কারণ কি, কেউ যদি আঘাত পায়, ধরেন কেউ পড়ে গেল, সিঁড়ি দিয়ে পড়ে গেল বা খেলতে যেয়ে পড়ে গেল, যে কোনো কারণে যদি পড়ে যেয়ে যদি জয়েন্টে আঘাত পায়, সেই আঘাতের ফলে সেখানে আর্থ্রাইটিস হইতে পারে। এই যে প্রথম পয়েন্টে দেখেন, ওয়ার অ্যান্ড টিয়ার অফ দ্য জয়েন্ট ডিউ টু ইরোশন অর ওভার ইউজ, ঠিক আছে? ওয়ার অর টিয়ার অফ জয়েন্ট ডিউ টু ইরোশন অর ওভার ইউজ, এর মানে কি? এর মানে হচ্ছে, যদি ওভার ইউজ বলতে এই জায়গায় বোঝাচ্ছে যে অতিরিক্ত খেলা করে, মানে এক জয়েন্টের উপর বারবার যদি আঘাত করে কোনো কারণে, সেই ক্ষেত্রে এই আর্থ্রাইটিস হইতে পারে। 2 নম্বর পয়েন্ট দেখেন, অটো ইমিউন অ্যাটাক। অটো ইমিউন বলতে কি বোঝায়? অটো ইমিউন হচ্ছে জেনেটিক একটা ডিসঅর্ডার, যেটা বিভিন্ন কারণে হইতে পারে। জেনেটিক ডিসঅর্ডার কি জিনিস? যে পূর্বের উত্তরসূরি থেকে যে জিনগত যে সমস্যা, ঠিক আছে, সেইটার বলে জেনেটিক ডিসঅর্ডার। সেই ক্ষেত্রে অটো ইমিউন অ্যাটাক হইতে পারে। 3 নম্বরে আছে দেখেন, অ্যাবনর্মাল মেটাবলিজম। অ্যাবনর্মাল মেটাবলিজম বলতে বোঝাচ্ছে এই জায়গায় গাউটের কথা। অনেক সময় প্রোটিন বেশি খেলে, প্রোটিন বলতে কি বোঝাচ্ছে? মাছ মাংস, যারা শাকসবজি খায় না, শুধু মাছ মাংস অতিরিক্ত পরিমাণে খায়, তাদের ক্ষেত্রে অ্যাবনর্মাল মেটাবলিজম হয়, আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে। তারপরের পয়েন্ট দেখেন, ইনজুরি ডিউ টু অ্যাক্সিডেন্ট অর স্পোর্টিং অ্যাক্টিভিটিস। আমি প্রথমেই যেটা বললাম, যে কোনো কারণে, যে কোনো অ্যাক্সিডেন্টের কারণে, মানে সিঁড়ি দিয়ে পড়ে গেল বা দুর্ঘটনা ঘটলো বা খেলতে যেয়ে পড়ে গেল, সেই কারণে আর্থ্রাইটিস হইতে পারে। তারপর ইনফেকশন। এই ইনফেকশন কিভাবে আসে জয়েন্টের মধ্যে? এটা হচ্ছে এই দুর্ঘটনার ফলে অনেক সময় ব্যাকটেরিয়া যে থাকে, ব্যাকটেরিয়া, ভাইরাস, যে কোনো কিছু, মেইনলি ব্যাকটেরিয়া দিয়েই হয়, সেই ক্ষেত্রে আর্থ্রাইটিস হইতে পারে, ঠিক আছে? ডিজেনারেশন অফ জয়েন্ট। ডিজেনারেশন অফ জয়েন্ট বলতে বোঝাচ্ছে বয়স্কদের বয়স বাড়ার সাথে সাথে আমাদের সাধারণত ভিটামিন ডি আর ক্যালসিয়াম কমে যায়, এর ফলে জয়েন্টের ডিজেনারেশন করতে পারে, ঠিক আছে? তারপর দেখেন, জব উইথ রিপিটেড স্ট্রেস অন দ্য জয়েন্ট। জব উইথ রিপিটেড স্ট্রেস কি? যারা ভারী কিছু বহন করে, সেই সব চাকরি করে বা সেই সব কিছু করে, তাদের ক্ষেত্রে আর্থ্রাইটিস হইতে পারে। বা ধরেন কুলি যারা ব্যাগ বহন করে, তাদের ক্ষেত্রে এই আর্থ্রাইটিসের সম্ভাবনাটা বেশি, ঠিক আছে? আর লাস্টেরটা দেখেন, বিইং ওভারওয়েট। বিইং ওভারওয়েট বলতে বুঝতে মোটা পেশেন্ট, যারা অনেক মোটা সোটা, তাদের আর্থ্রাইটিস হওয়ার সম্ভাবনা এমনি বেশি থাকে, কারণ তাদের এই যে ফ্যাটের ওয়েট, মোটা মানে কি? মোটা মানে তার শরীরে ফ্যাট বেশি, চর্বি বেশি। এই চর্বির ওয়েট ক্যারি করতে হয় বোনসেরই, ঠিক আছে? জয়েন্টের উপর তখন প্রেসার পড়ে, ফলে আর্থ্রাইটিস হইতে পারে। এগুলো হচ্ছে আর্থ্রাইটিসের কজ, মানে আর্থ্রাইটিস নানা কারণে হইতে পারে, ঠিক আছে? তাহলে আর্থ্রাইটিস মানে কি? আর্থ্রাইটিস মানে জয়েন্টে ইনফেকশন। আর এই আর্থ্রাইটিসের আগের কন্ডিশন মানে আর্থ্রালজিয়া। আর্থ্রালজিয়া কি? জয়েন্টে যদি ব্যথা হয় তারই বলি আর্থ্রালজিয়া। এবার আসেন, আর্থ্রাইটিস হয়েছে কিনা আমরা বুঝবো কিভাবে? আর্থ্রাইটিস মানে ইনফেকশন, তাহলে ইনফেকশনের কিছু সাইন সিমটম আছে, মানে ফিচার আছে, সেগুলো দেখে আমরা বুঝবো যে তার আর্থ্রাইটিস ডেভেলপ করছে কিনা। সেগুলো দেখে আমরা আন্দাজ করব, পরবর্তীতে আমরা পরীক্ষা করতে দেব, মানে টেস্ট করতে দেব, এর মাধ্যমে কনফার্ম হবে। তাহলে কি কি সিমটম হইতে পারে? ইনফেকশনের সিমটম কি? ইনফেকশনের প্রথম সিমটম হচ্ছে পেইন, মানে আর্থ্রালজিয়া, পেইন। 2 নাম্বার সিমটম কি? জায়গাটা ফুলে উঠবে। ধরেন আপনার আঙুলে ব্যথা, এই দেখেন এই জায়গায় আঙুলের ছবি আছে, দেখেন আঙুলগুলো মোটা মোটা ফুলে উঠছে, ঠিক আছে? ফুলে উঠছে, এগুলো হচ্ছে সুয়েলিং। ফুলে ওঠারে বলি কি আমরা? সুয়েলিং। তাহলে ব্যথা গেল, সুয়েলিং বা ফুলে ওঠা। তারপর 3 নম্বরে হবে লাল হয়ে যাবে, মানে রেডনেস। যেই জায়গায় ফুলে উঠছে তার আশপাশ দিয়ে লাল হয়ে যাবে, ঠিক আছে? রেডনেস প্লাস তারপরের পয়েন্ট হচ্ছে ইনক্রিজ টেম্পারেচার, মানে যেই জায়গা ফুলে উঠছে আপনি যদি হাত দিয়ে দেখেন, ওই জায়গার যে তাপমাত্রা ওইটা বেশি থাকবে নরমালের থেকে, ঠিক আছে? নরমাল জায়গার থেকে যেই জায়গাটা ফুলে উঠছে বা যেই জয়েন্টে আর্থ্রাইটিস হয়েছে, ওর তাপমাত্রা একটু বেশি থাকবে, ঠিক আছে? নরমালের থেকে বেশি থাকবে, মানে গরম হয়ে থাকবে জায়গাটা। আর লাস্ট পয়েন্ট হচ্ছে লস অফ ফাংশন। ধরেন আপনার যে কোনো একটা জয়েন্টে আর্থ্রাইটিস হয়েছে, ধরেন হাতের জয়েন্টে, শোল্ডার জয়েন্টে আর্থ্রাইটিস হয়েছে, তাহলে আপনি শোল্ডার জয়েন্ট নাড়াতে পারবেন না ঠিক মতো, ঠিক আছে?
ব্যথা লাগবে, বলবেন যে নাড়াতে গেলে ব্যথা লাগতেছে। একদম যে রেস্ট্রিক্টেড হয়ে যে একদম নাড়াতেই পারবেন না তা না, নাড়াতে পারবেন বাট নাড়াতে গেলে ব্যথা লাগবে, সেইটারে আমরা বলতেছি লস অফ মুভমেন্ট বা রেস্ট্রিক্টেড মুভমেন্ট। ঠিক আছে, তাহলে ইনফেকশনের 5টা সাইন দেখে আমরা বুঝবো যে এটা আর্থ্রাইটিসের দিকে যাচ্ছে। ঠিক আছে, যাচ্ছে বা আর্থ্রাইটিস হয়েছে। কি কি? প্রথম পয়েন্ট হচ্ছে ব্যথা, ব্যথা মানে পেইন। 2 নাম্বার পয়েন্ট সুয়েলিং বা ফুলে ওঠা, ফুলে ওঠা। 3 নাম্বার পয়েন্ট ইনক্রিজ টেম্পারেচার মানে জায়গাটা গরম হয়ে যাবে, যেই জায়গায় সুইলিং হচ্ছে। 4 নাম্বার রেডনেস, লাল হয়ে যাবে, লাল হয়ে যাবে। আর লাস্টের পয়েন্ট হচ্ছে রেস্ট্রিক্টেড মুভমেন্ট মানে ঠিক মতো সে মুভ করতে পারবে না, মুভ করতে পারবে না মানে নড়াচড়া করতে পারবে না। এগুলো যদি আসে তাইলে আমরা মনে করব যে তার আর্থ্রাইটিস হয়েছে। ঠিক আছে, তার আর্থ্রাইটিস হয়েছে। দেখেন এই সিমটম আমি অলরেডি বলে ফেলছি কি কি সিমটম হবে। তাহলে প্রথম সিমটমে দেখেন পেইন মানে ব্যথা, সুয়েলিং মানে ফুলে ওঠা, টেন্ডারনেস, টেন্ডারনেস মানেও ব্যথা। এই টেন্ডারনেস আর পেইন কি জিনিস? দুইটাই সেম জিনিস। পেইন কখন বলবো আর টেন্ডারনেস কখন বলবো? পেইন বলি পেশেন্ট যখন কমপ্লেইন করে, ধরেন একজন পেশেন্ট আসলো, পেশেন্ট বলবে আমার ব্যথা করতেছে, সেইটা হচ্ছে পেইন। এবার আমি পেশেন্টের যেখানে ব্যথা করতেছে আমি নিজে হাত দিলাম, হাত দেওয়ার পর যদি পেশেন্ট ব্যথা পায় সেটারে বলে টেন্ডারনেস। ঠিক আছে, পেশেন্ট নিজে যদি বলে যে তার ব্যথা করতেছে সেটা পেইন, আর ডক্টর হাত দেওয়ার পর পেশেন্ট যদি বলে একবার ব্যথা পাচ্ছে সেটারে বলি আমরা টেন্ডারনেস। ঠিক আছে, টেন্ডারনেস। তারপর আসেন লস অফ ফাংশন, লস অফ ফাংশন বা লিমিটেড ফাংশন মানে ঠিক মতো নড়াচড়া করতে পারবে না বা ধরতে পারবে না। তারপর স্টিফনেস, স্টিফনেসও মানে তাই, মানে স্টিফনেস বলতে বুঝে শক্ত হয়ে যাওয়া। ঠিক আছে, জায়গাটা শক্ত হয়ে গেছে, মনে হবে যে অবশ অবশ জায়গাটা সেইটা। তারপর হচ্ছে ডিফর্মিটি, ডিফর্মিটি মানে যে কোনো জয়েন্ট বেঁকে যাওয়া, ধরেন অনেকের আঙুল টাঙুল বেঁকে যায় না, সেগুলোর বলে ডিফর্মিটি। তারপর উইকনেস, উইকনেস মানে দুর্বলতা, তার দুর্বল লাগবে, এটা একদমই স্বাভাবিক। তারপর ইনস্টেবিলিটি, ইনস্টেবিলিটি মানে যে কোনো জয়েন্ট আমাদের স্টেবল মনে হচ্ছে এটা ভালো, কিন্তু এই ক্ষেত্রে আমাদের স্টেবল মনে হবে না, এটার বলে ইনস্টেবিলিটি। তারপর এরিদিমা, এরিদিমা মানে লাল হয়ে যাওয়া। ঠিক আছে, ওই যে রেডনেস বলছিলাম, রেডনেস আর এরিদিমা মোরেভার সেম। ঠিক আছে, মোরেভার সেম, একদমই সেম প্রায়। আর লাস্টেরটা হচ্ছে ওয়ার্ম, ওয়ার্ম মানে কি জায়গাটা গরম হয়ে গেছে সেইটা বুঝাচ্ছে। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে সিমটম, এগুলো পেশেন্টরে আমরা পাবো। এবার আসেন পরীক্ষা করতে দিতে হবে। পরীক্ষা কি কি আমরা করতে দিব? পরীক্ষা কি কি করতে দিব একটু লিখে রাখেন। ঠিক আছে, একটু লিখে রাখেন। পরীক্ষা আমরা প্রথমেই করতে দিব সিবিসি। প্রথম পরীক্ষাই হয়েছে সিবিসি। সিবিসি মানে কি? কমপ্লিট ব্লাড কাউন্ট। সিবিসি করতে দিলে এই ক্ষেত্রে আমরা কি পাবো? সিবিসির ভিতর প্রথম পয়েন্ট আছে ইএসআর, ইএসআর আমরা বেশি পাবো। ঠিক আছে, ইএসআর বেশি পাবো আর্থ্রাইটিস হইলে। সিবিসির ভিতর ইএসআর আমরা বেশি পাবো আর্থ্রাইটিস হইলে। তারপর আসেন হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন নরমাল, হিমোগ্লোবিনে কোনো চেঞ্জ আসবে না, হিমোগ্লোবিন আর্থ্রাইটিসে নরমাল থাকে। আর্থ্রাইটিসের সাথে হিমোগ্লোবিন বাড়া কমার তেমন কোনো সম্পর্ক নাই। এবার আসে আমাদের মেইন জিনিস ডাব্লিউবিসি কাউন্ট। ডাব্লিউবিসি কাউন্ট, ডাব্লিউবিসি কাউন্ট নরমাল কত বলেন কেউ? নরমাল ডাব্লিউবিসি কাউন্ট কত? ভুলে গেছেন? কেউ জানেন না নরমাল ডাব্লিউবিসি কাউন্ট কত? জানি না। নরমাল ডাব্লিউবিসি কাউন্ট 4000 থেকে 11000। ঠিক আছে, 4000 থেকে 11000, 4000 থেকে 11000 নরমাল ডাব্লিউবিসি কাউন্ট লিখে রাখেন। তাহলে আমাদের ইম্পর্টেন্ট হইছে এই আর্থ্রাইটিস এর ক্ষেত্রে ডাব্লিউবিসি কাউন্ট। ডাব্লিউবিসি কাউন্ট হচ্ছে 4000 থেকে 11000। এই ডাব্লিউবিসি এর ভিতর 5টা ভাগ আছে। কি কি ভাগ আছে? নিউট্রোফিল, লেখেন নিউট্রোফিল, লিম্ফোসাইট, মনোসাইট, ইউসিনোফিল, বেজোফিল। নিউট্রোফিল, ডাব্লিউবিসির 5টা ভাগ আছে। নিউট্রোফিল, 1 নম্বরে নিউট্রোফিল, 2 নম্বরে লিম্ফোসাইট, লিম্ফোসাইট, 3 নম্বরে মনোসাইট, 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 4 নম্বরে ইউসিনোফিল, ইউসিনোফিল, আর 5 নম্বরে বেজোফিল, বেজোফিল। এই 5টার ইম্পর্টেন্স সব থেকে বেশি। 5টা দিয়ে আমরা কোনটা কি ইন্ডিকেট করি? প্রথমে আসেন নিউট্রোফিল। যদি নিউট্রোফিল কাউন্ট বেড়ে যায়, নিউট্রোফিল কাউন্ট নরমাল হইছে 40 থেকে 70%, 40 থেকে 70%। এই নিউট্রোফিল কাউন্ট যদি বেড়ে যায় তাহলে আমরা বুঝবো ব্যাকটেরিয়াল ইনফেকশন হইছে, ব্যাকটেরিয়াল ইনফেকশন হইছে। তাহলে নিউট্রোফিল কাউন্ট যদি 70 এর বেশি হয়ে যায় তাহলে বুঝবো আমরা ব্যাকটেরিয়াল ইনফেকশন হইছে। তারপর কি বললাম? লিম্ফোসাইট, লিম্ফোসাইটের নরমাল কাউন্ট 20 থেকে 40%,
লিম্ফোসাইটের কাউন্ট যদি 40% এর বেশি যায় তাহলে আমরা বুঝবো ভাইরাস কোনো কজের কারণে এই আর্থ্রাইটিস হয়েছে, মানে ভাইরাল কোনো কজ, ভাইরাস দিয়ে এই আর্থ্রাইটিস হয়েছে। লিম্ফোসাইট কাউন্ট 40% এর বেশি গেলে বুঝবো ভাইরাস দিয়ে আর্থ্রাইটিস হয়েছে। আমাদের মেইন ইম্পর্টেন্ট পয়েন্ট আর্থ্রাইটিসের ক্ষেত্রে এই দুইটাই, ঠিক আছে। আর বাকি যেগুলো বললাম ইউসিনোফিল, বেজোফিল, ইউসিনোফিল কাউন্ট যদি বাড়ে আমরা মনে করি যে কোনো প্যারাসাইটিক ইনফেকশন হয়েছে। প্যারাসাইট বলতে কি বোঝায়? প্যারাসাইট মানে পরজীবী, যেমন কৃমি, কৃমি একটা প্যারাসাইট, ঠিক আছে। কৃমি, উকুন এগুলো হচ্ছে প্যারাসাইটের এক্সাম্পল। যদি ইউসিনোফিল কাউন্ট কোনো কারণে বাড়ে তাহলে আমাদের বুঝতে হবে প্যারাসাইটিক ইনফেকশন হয়েছে, ঠিক আছে। আর বেজোফিল, বেজোফিল মানে এই যে চুলকানি, যেগুলো অ্যালার্জেন যেগুলোরে আমরা বলি, যে চুলকায় না আমাদের, এই চুলকায় হচ্ছে অ্যালার্জেনের কারণে। যদি বেজোফিল কাউন্ট বেশি থাকে তার মানে অ্যালার্জি বেশি, ঠিক আছে। অ্যালার্জি বেশি মানে অ্যালার্জেন বেশি, এই জন্য বেজোফিল কাউন্ট বাড়ে। আর মনোসাইটের তেমন কোনো রোল নাই, মনোসাইট সবগুলোই বাড়ে, যে কোনো ইনফেকশনই মনোসাইট কাউন্ট বাড়ে। তাহলে আর্থ্রাইটিসের ক্ষেত্রে আমাদের ইম্পর্টেন্ট হয়েছে নিউট্রোফিল আর লিম্ফোসাইট। যদি নিউট্রোফিল কাউন্ট বাড়ে তাহলে আমাদের বুঝতে হবে ব্যাকটেরিয়াল কজ, আর লিম্ফোসাইট কাউন্ট বাড়লে বুঝতে হবে ভাইরাল কজ। আর যদি কোনোটা না বুঝে তাহলে বুঝতে হবে যে ভাইরাস, ব্যাকটেরিয়া কিছুই নেই, যে কোনো অ্যাক্সিডেন্টাল কারণে আর্থ্রাইটিসটা হয়েছে, মানে আঘাত পাইছে এই কারণে আর্থ্রাইটিস হয়েছে, কোনো ব্যাকটেরিয়া ভাইরাস দিয়ে আর্থ্রাইটিস হয় নাই। তাহলে ডাব্লিউবিসি কাউন্ট আর্থ্রাইটিসের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। আর ইএসআর ইম্পর্টেন্ট, যে কোনো ইনফেকশনই ইএসআর বাড়ে। তাহলে প্রথমে আমরা করলাম কি সিবিসি, সিবিসি। 2 নম্বরে আমরা করবো কি, 2 নম্বরে আমরা করবো এক্সরে। এক্সরে, যেই জয়েন্টে ব্যথা বা যে জয়েন্টে পেশেন্ট কমপ্লেন করবে, হাতের জয়েন্ট, পায়ের জয়েন্ট, যেই জয়েন্টের কথা বলবে সেই জয়েন্টের আমরা একটা এক্সরে করব, ঠিক আছে। এক্সরে করব, এক্সরে করে দেখবো যে এক্সরেতে কি অবস্থা, ঠিক আছে। তাহলে 2 নাম্বার পয়েন্ট হইছে এক্সরে, এক্সরে। এবার আসেন, এবার কি করব, এক্সরে করার পর আর কি কি অপশন আছে এবার আসেন। এবার আমরা করতে পারি কি, এবার এক্সরে তে ভালো বুঝতে পারতেছি না, সেই ক্ষেত্রে আমরা এমআরআই করতে পারি, সিটি স্ক্যান করতে পারি, ঠিক আছে। এমআরআই, সিটি স্ক্যান, এমআরআই, সিটি স্ক্যান, এমআরআই, সিটি স্ক্যান। এছাড়া ইউরিক অ্যাসিড লেভেল দেখে অনেক সময়, কারণ ওই যে বলছিলাম না যে প্রোটিন বেশি খেলেও মাঝে মধ্যে আর্থ্রাইটিস হইতে পারে, ওটারে বলে গাউট, গাউট, ঠিক আছে। সেই জন্য আমরা ইউরিক অ্যাসিড লেভেল চেক করি মাঝে মধ্যে, ইউরিক অ্যাসিড লেভেল চেক করি, ইউরিক অ্যাসিড, সিরাম ইউরিক অ্যাসিড। আর মাঝে মধ্যে সিআরপি করতে পারি, সিআরপি, সিআরপি মানে সি রিঅ্যাক্টিভ প্রোটিন, সিআরপি। যে কোনো ইনফেকশন হলে সিআরপিটা বাড়ে, ঠিক আছে, সিআরপিটা বাড়ে। সিআরপি আর ইএসআর মোটামুটি কাছাকাছি দুইটাই, ঠিক আছে। সিআরপি আর ইএসআর কাছাকাছি, কিন্তু সেনসিটিভ আমাদের ভালো হইছে সিআরপি করা, কেননা ইএসআর যে কোনো ইনফেকশন হইলে ইএসআর বাড়বে, কিন্তু ইএসআর কারণ কমতে অনেক বেশি টাইম লাগবে। আপনার ইনফেকশন সেরে গেল কিন্তু ইএসআর কমতে প্রায় 6 থেকে 7 মাস লাগে। কিন্তু সিআরপি তে ইনফেকশন সেরে যাওয়ার সাথে সাথে সিআরপি নরমাল ভ্যালুতে চলে আসবে। যেমন যে কোনো জ্বর হইলে ইএসআরও বাড়বে, সিআরপিও বাড়বে। এবার জ্বর কমে গেল, ইএসআর কিন্তু কমবে না, ইএসআর কমতে অনেকদিন টাইম লাগবে, কিন্তু সিআরপি কমে যাবে, এজন্য সিআরপিটা বেশি সেনসিটিভ। তাহলে কি কি ইনভেস্টিগেশন, প্রথম থেকে আবার একবার বলতেছি। প্রথমে সিবিসি, সিবিসি তে আমরা ডাব্লিউবিসি abnormality পাবো, ইএসআর বেশি পাবো। 2 নম্বরে এক্সরে, যে জয়েন্টে সমস্যা হবে সেই জয়েন্টের আমরা এক্সরে করব, এক্সরে করব। 3 নম্বরে এমআরআই, এমআরআই। 4 নম্বরে সিটি স্ক্যান, সিটি স্ক্যান। এছাড়া ইউরিক অ্যাসিড করতে পারি, ইউরিক অ্যাসিড লেভেল করতে পারি, আর কি সিআরপি করতে পারি, সিআরপি করতে পারি। এইগুলো হচ্ছে টেস্ট। এবার আসেন ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট কি দিব। ট্রিটমেন্ট কি দিব, তাহলে প্রধান সমস্যা এখানে কি, প্রধান সমস্যা হচ্ছে ব্যথা। পেশেন্ট কমপ্লেনই করবে ব্যথা, ঠিক আছে। তাহলে আপনার সবার আগে হচ্ছে ব্যথা কমাইতে হবে, ঠিক আছে, ব্যথা কমাইতে হবে। ব্যথা কমাবেন কি দিয়ে, এটা হচ্ছে কথা। ব্যথা কমাবেন কি দিয়ে, ব্যথা কমাবেন ব্যথার ওষুধ দিয়ে অবশ্যই। কোন ব্যথার ওষুধ দিবেন, এই জায়গায় অনেক নাম আছে, এতগুলা লাগবে না। আমরা প্রধানত আর্থ্রাইটিসের ক্ষেত্রে কোন ব্যথার ওষুধ ইউজ করি, যদি একদম কম ব্যথা হয় মানে অল্প ব্যথা, সেই ক্ষেত্রে ইউজ করি প্যারাসিটামল, প্যারাসিটামল যদি একদম অল্প ব্যথা হয়, ঠিক আছে। তারপর ব্যথা যদি বাড়ে সেই ক্ষেত্রে আমরা ইউজ করি সাধারণত ন্যাপ্রোক্সেন আর আইবুপ্রোফেন, এই দুইটা। এবারে অ্যাসপিরিন ট্যাসপিরিন ইউজ করি না, ঠিক আছে। আমরা সাধারণত ইউজ করি কি ন্যাপ্রোক্সেন আর আইবুপ্রোফেন, আইবুপ্রোফেন, এই দুইটাই আমরা ইউজ করি ব্যথার ওষুধ। এর সাথে গ্যাস্ট্রিকের ওষুধ দিবেন, ব্যথার ওষুধ দিলে তো অবশ্যই গ্যাস্ট্রিকের ওষুধ দিতে হয়, যে কোনো একটা গ্যাস্ট্রিকের ওষুধ দিবেন, ঠিক আছে, যে কোনো একটা গ্যাস্ট্রিকের ওষুধ দিবেন।
এরপর দেখেন এই জায়গায় DMARD নামে একটা গ্রুপ আছে আর অ্যান্টিসাইটোকিন নামে গ্রুপ আছে। এই ওষুধগুলো সবার জন্য না, আর্থ্রাইটিসের অনেকগুলো টাইপ আছে, এগুলো সামনে পড়াবো। এক আর্থ্রাইটিসের ভিতরে রিমাটয়েড আর্থ্রাইটিস আছে, গাউটি আর্থ্রাইটিস আছে, অস্টিও আর্থ্রাইটিস আছে। এক এক আর্থ্রাইটিসের জন্য এক এক ধরনের ট্রিটমেন্ট সাধারণত, ঠিক আছে? এগুলো হচ্ছে ওই গ্রুপের ড্রাগ। এইগুলো সাধারণ আর্থ্রাইটিসে আমরা দিব না। সাধারণ আর্থ্রাইটিসের ক্ষেত্রে শুধু ব্যথার ওষুধ দিব একটা, ব্যথার ওষুধ দিব একটা, প্লাস তার সাথে গ্যাস্ট্রিকের ওষুধ দেবো একটা, ঠিক আছে? এইটাই হচ্ছে মেইন ট্রিটমেন্ট আমাদের। এর পাশাপাশি আর কি দিতে পারি? এর পাশাপাশি ক্যালসিয়াম আর ভিটামিন ডির কম্বিনেশন দিতে পারি, আলাদা দেওয়ার দরকার নাই। ক্যালসিয়াম আর ভিটামিন ডির একটা কম্বিনেশন দিতে পারি, ঠিক আছে? আর বয়স্ক হলে তো দিতেই হবে, যদি 50 ঊর্ধ্ব হয় তাহলে অবশ্যই ক্যালসিয়াম ভিটামিন ডির কম্বিনেশন দিতে হবে। এবার আসেন, এই যে ব্যথার ওষুধ দিলাম, ব্যথার ওষুধ দেওয়ার পরও কোনো কাজ হইলো না, পেশেন্ট আবার ফিরে আসলো 15 দিন পর। তা আমার ব্যথা তো কমতেছে না, এবার করণীয় কি? এবার করণীয় আমাদের স্টেরয়েড দিতে হবে। এবার আর ব্যথার ওষুধে এই ওষুধে কাজ হবে না, এবার আমাদের স্টেরয়েড থেরাপি দিতে হবে। স্টেরয়েডের ভিতর কি দিব? প্রেডনিসোলন দিতে পারি। যদি মুখে খাওয়ার ট্যাবলেট দিই, প্রেডনিসোলন দেবো, ঠিক আছে? প্রেডনিসোলন কোয়ার্টার নামে বাজারে পাওয়া যায়, প্রেডনিসোলন। আর যদি ইনজেক্টেবল দেওয়া লাগে সেই ক্ষেত্রে আমরা হাইড্রোকর্টিসন বা ডেক্সামিথাসন দিই, ঠিক আছে? হাইড্রোকর্টিসন মানে কর্টিসন আর ডেক্সা, এগুলো দিতে পারি। যদি ইনজেক্টেবল দেয়, অনেক সময় দেখবেন হাঁটুতে ইনজেকশন দেয় সাদা সাদা কালারের, এগুলো হচ্ছে স্টেরয়েড, ঠিক আছে? এগুলো স্টেরয়েড। কিন্তু প্রথমেই ব্যথা শুরু হওয়ার প্রথমেই স্টেরয়েড দেওয়া যাবে না, এটা খেয়াল রাখবেন। প্রথম ট্রিটমেন্ট অবশ্যই NSAID দিয়ে শুরু করবেন, স্টেরয়েড দিব না। কারণ কি? স্টেরয়েড কিন্তু খারাপ ওষুধ, ঠিক আছে? স্টেরয়েডের প্রচুর সাইড এফেক্ট, এজন্য স্টেরয়েড আগে দেওয়া যাবে না। আর প্রথমে ওই যে বলছিলাম ন্যাপ্রোক্সেনের কথা, ন্যাপ্রোক্সেনের জেল পাওয়া যায়। অনেক সময় দেখা যায় কি পেশেন্ট কমপ্লেন করে হাতের আঙুল বা পায়ের আঙুলে ব্যথা, মানে আর্থ্রাইটিস আছে, সেই ক্ষেত্রে মুখে খাওয়ার থেকে যে জেল পাওয়া যায়, মানে মলম যারে কয়, সেই মলম দিলে ভালো কাজ করে, ঠিক আছে? এই ক্ষেত্রে ন্যাপ্রোক্সেনের একটা অয়েন্টমেন্ট বাজারে কিনতে পাওয়া যায়, সেইটা কিনে সেইটা দেওয়া বেটার, ঠিক আছে? ন্যাপ্রোক্সেনের অয়েন্টমেন্ট, ডাইক্লোফেনাকের না, কিন্তু ন্যাপ্রোক্সেনের অয়েন্টমেন্ট, সেটা ভালো কাজ করে, ঠিক আছে? যদি ছোট জয়েন্টের সেই ক্ষেত্রে আমরা ন্যাপ্রোক্সেনের অয়েন্টমেন্ট দিতে পারি। আর লাস্ট অপশন আমাদের স্টেরয়েড। স্টেরয়েডেও যদি না কমে তাহলে লাস্ট অপশন, এর পরের অপশন হচ্ছে যে রাখতে দেখেন অ্যান্টিসাইটোকিন লেখা আছে, ঠিক আছে? এগুলো স্টেরয়েডের থেকেও খারাপ, অ্যান্টিসাইটোকিন। আর এই ওষুধগুলোর দামও অনেক। তখন আমরা এই ওষুধগুলো, যেগুলোর নাম জানতে হবে না আপনাদের, এগুলোর দরকার নাই। মনে রাখেন, প্রথমে ব্যথার ওষুধ NSAID, এর সাথে একটা গ্যাস্ট্রিকের ওষুধ প্লাস ক্যালসিয়ামের ট্যাবলেট দিই, ক্যালসিয়াম প্লাস ভিটামিন ডি। যদি NSAID তে না কমে, ব্যথার ওষুধে না কমে, পরবর্তীতে আমরা স্টেরয়েড থেরাপি দিই। আর এরপরও না কমলে তারপর আমরা এইসব গ্রুপে যাই। আর এতেও নাম কমলে অপারেশন লাগে লাস্টে যে, ঠিক আছে? লাস্টে যে অপারেশন লাগে। আর একটা জিনিস একটু বলতে ভুলে গেছিলাম, আগে থেকে একটু বলি। এই যে দেখেন, এদিকে পিভট নামে একটা জিনিস লেখা আছে, ঠিক আছে? পিভট, এই যে আমাদের যে গলার যে জয়েন্ট, এই যে মাথার সাথে যে জয়েন্ট বডি, ঠিক আছে? মানে ঘাড়ে যে জয়েন্টটা থাকে মূলত, এই জয়েন্টটা হচ্ছে পিভট জয়েন্ট। এই জয়েন্টের একটা ইম্পর্টেন্স আছে। পিভট মানে কি? দেখেন এদিকে পাশে দেওয়া আছে, পিভট মানে কি? ওয়েট ক্যারি করে যেগুলো, ঠিক আছে? আমাদের মাথার ওয়েট ক্যারি করে যে টোটাল বডি, টোটাল বডি, ঠিক আছে? টোটাল বডি আমার মাথার ওয়েট ক্যারি করে। যখন মানুষ গলায় দড়ি দেয়, মানে হ্যাঙ্গিং, ফাঁসিতে ঝুলানো হয় বা গলায় দড়ি দেয়, তখন এই জয়েন্টের ক্ষতি হয়। মূলত এই জায়গায় জয়েন্ট কিসের সাথে হয়? জয়েন্ট হয় আমাদের হচ্ছে এই যে ভার্টিব্রাল কলামের সাথে মাথার হেডের যে জয়েন্ট আছে, এইটা মূলত ভার্টিব্রাল কলামে এক ক্লাস, এই যে প্রথম ভার্টিব্রা যেটা একদম উপরের দিকে দেখেন, এই যে উপরের দিকে যে এইটার নাম হচ্ছে অ্যাটলাস, আর পরেরটা হচ্ছে অ্যাক্সিস। এই দুইটার সাথে জয়েন্ট ফর্মেশন করে, মানে পুরা ভার্টিব্রা মেরুদণ্ডটাই আমাদের মাথার এটা ক্যারি করে, ওয়েটটা ক্যারি করে। এই জন্য এটার নাম হচ্ছে পিভটাল জয়েন্ট। যখন ফাঁসিতে ঝুলানো হয় বা হয়, তখন কি হয়? তখন যে এই প্রেসারের চাপটা পড়ে, ঠিক আছে? ওয়েটের চাপটা পড়ে, ফলে আমাদের এই জয়েন্ট তো ছিঁড়ে যায়, সাথে এই অ্যাটলাসটা ভেঙে যায়, ঠিক আছে? প্রথম যে ভার্টিব্রা, মেরুদণ্ডের প্রথম বোন যেগুলো, এই দুইটা বোন ভেঙে যায় আমাদের মাথার খুলির ভিতর হইছে ভাইটাল সেন্টার আছে, ভাইটাল সেন্টার, এটার নাম হচ্ছে মেডুলা অবলাঙ্গাটা, ঠিক আছে? মেডুলা অবলাঙ্গাটা বা মেডুলা বলে। এই ভাইটাল সেন্টার হচ্ছে আমাদের শ্বাস প্রশ্বাস নেওয়া, হার্ট যে চলতেছে, হার্ট চলা, এগুলো কন্ট্রোল করে। তাহলে এই জয়েন্টটা ভেঙে, এই বোনসটা ভেঙে, হাড়টা ভেঙে কি হয়? ওই ভাইটাল সেন্টারের মধ্যে ঢুকে যায়, ফলে কি হয়? ওই ভাইটাল সেন্টার তো আহত হয়, ফলে কি হয়? আমাদের শ্বাস প্রশ্বাসও থেমে যায়, হার্টও কাজ করা বন্ধ করে, ফলে পেশেন্টের মৃত্যু হয়, ঠিক আছে? এই জায়গায় কিন্তু যে গলায় ফাঁস দিলে মৃত্যুর কারণ কিন্তু তাই, অন্য কোনো কারণ না। মেইন কারণ হচ্ছে ওই ভাইটাল সেন্টারে সমস্যা, ঠিক আছে? ভেঙে, জয়েন্ট ভেঙে ওই বোনসটা ভাইটাল সেন্টারে ঢুকে যায়, ফলে পেশেন্ট মারা যায়। আর কোনো কারণে কিন্তু পেশেন্ট মারা যায় না।
এবার বলেন আপনাদের কোশ্চেন, কার কি কোশ্চেন আছে সব বলেন। স্ক্রিনশট নিছেন যা পড়াইছি সেগুলো? জি না, সবগুলোর স্ক্রিনশট নেওয়া হয়নি। আচ্ছা আমি দিচ্ছি, স্ক্রিনশটটা নিয়ে নেন। স্ক্রিনশট নেন। লাগবে না। এবার কারো কোশ্চেন থাকলে কোশ্চেন গুলো বলতে পারেন। আমার শেষের স্ক্রিনশটটা নেওয়া হয়নি, ভালো করে নিতে পারি নাই। ওই যে একটা লোক যে মানে বাঁকা হয়ে তাকিয়ে আছে, এখন নিতে পারছি। আচ্ছা ঠিক আছে, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। স্যার একটা কথা বলছিলেন যে ট্রিটমেন্টের মানে সিবিসি তে হিমোগ্লোবিন লেভেল নরমাল থাকে, তো আর্থ্রাইটিস পেশেন্টকে দেখি ফোলিনিক অ্যাসিড, ফোলিক অ্যাসিড এই ধরনের মেডিসিন কিছু প্রেসক্রাইব করে, এটা ঠিক আছে। আর্থ্রাইটিস অনেক সময় দেখবেন ফলিক অ্যাসিড বা ভিটামিন B12 এই কম্বিনেশন গুলো দেয়, এগুলো এমনি দেয়, এগুলোর কোনো রোল নাই আর্থ্রাইটিসে, ঠিক আছে। অনেক সময় হয় কি আর্থ্রাইটিসের পেশেন্ট ওই যে বলে যে হাতের তালু জ্বলতেছে বা পায়ের তালু জ্বলতেছে বা পায়ের শিরায় টান লাগতেছে, এইসব প্রবলেমের কথা বললে সাধারণত আমরা ওই যে কম্বিনেশন যেটা ভিটামিন B12 B6 8 কম্বিনেশনটা আমরা দিয়ে থাকি, ওই যে নিউরোবিজারে বলে, ঠিক আছে, বা নিউরোকেয়ার, এইসব ওষুধ দেয়। ফলিক অ্যাসিড সাধারণত রোল নাই। ফলিক অ্যাসিড অনেক সময় মহিলাদের দেওয়া হয়, কারণ মহিলাদের ক্ষেত্রে এখানে দেয় কারণ মহিলাদের হিমোগ্লোবিন এমনি কম থাকে, এই জন্য মহিলাদের ক্ষেত্রে একটা ফলিক অ্যাসিড দেয়। কিন্তু আর্থ্রাইটিস এর জন্য ফলিক অ্যাসিডের কোনো রোল নাই ওই, ঠিক আছে। থ্যাংক ইউ। আচ্ছা আর একটা কথা, আর্থ্রাইটিসের সময় দেখবেন অনেক সময় জ্বর আসে পেশেন্টের, ঠিক আছে, ফিভারের কমপ্লেন করতে পারে, আমি বলিনি এটা কমন না তো, কিন্তু মাঝে মধ্যে আসতে পারে, আর্থ্রাইটিসের কারণে জ্বর আসতে পারে। যদি আর্থ্রাইটিসের কারণে জ্বর আসে তাহলে এটা বুঝতে হবে ব্যাকটেরিয়াল কজে, ঠিক আছে, এছাড়া সাধারণত আসে না। সেই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দেয়া লাগবে, অ্যান্টিবায়োটিক দেয়া লাগবে। অন্য কোনো ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দেওয়ার দরকার নাই, কিন্তু আর্থ্রাইটিস প্লাস জ্বর, ঠিক আছে, আর তাইলে তো আমরা সিবিসি তো সেন্স পাবো, নিউট্রোফিল বেশি পাবো, সেই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দিতে হবে, ঠিক আছে, এছাড়া অ্যান্টিবায়োটিক দেওয়ার দরকার নেই। জি স্যার, আমি একটা আপনার কাছ থেকে পরামর্শ করতে চাই। হ্যাঁ বলেন। জি স্যার, আমি বর্তমানে এখন একটা চেম্বার করি, সেখানে মাঝে মধ্যে অনেক রোগীরা যে অস্টিওআর্থ্রাইটিসের, মাঝে মধ্যে নি জয়েন্ট এবং এলবো জয়েন্টের রোগী বেশি পড়ে। সেক্ষেত্রে আমি তাদেরকে এই সেবাটা দিই, আপনি একটু দেখবেন স্যার। আমি তাদেরকে এই মাঝে মধ্যে একটা জয়েন্টের ইনজেকশন দিই, তার নাম হচ্ছে ট্রাইআমসিনোনাইসিটোনাইট। এটা আমি জয়েন্টে দিই। এবং আর মাঝখানে যে ওষুধ বললেন আপনি, এই নাপটোজেন এবং সাথে বেক্লুফেন
এবং নিউরোবি আর গ্যাস্ট্রিকের ওষুধ মিলিয়ে দিই। সেক্ষেত্রে যদি ব্যাকটেরিয়া জনিত অস্টিওআর্থাইটিস হয় সেক্ষেত্রে আমি অ্যান্টিবায়োটিকের মাধ্যমে অ্যান্টিবায়োটিকও মাঝে মধ্যে দিই। অ্যান্টিবায়োটিক দিয়েছে বেশি ক্ষেত্রে আমি সিফ্রিক্সিন দিই। সেটা কি স্যার করণীয়? আচ্ছা, হ্যাঁ, অস্টিও আর্থ্রাইটিস সাধারণত ব্যাকটেরিয়াল কজে হয় না, ঠিক আছে। বাকি যে ট্রিটমেন্ট বললেন ইনজেক্টেবল, ওইটা হচ্ছে বায়োলজিক, ওইটা দেওয়া যায়। অস্টিও আর্থ্রাইটিস ইনজেক্টেবল দেয়, ঠিক আছে। বাকি ট্রিটমেন্ট মোটামুটি ঠিক আছে, কিন্তু অস্টিও আর্থ্রাইটিস ব্যাকটেরিয়ার কারণে সাধারণত হয় না। অস্টিও আর্থ্রাইটিসে অ্যান্টিবায়োটিকের রোল তেমন একটা নাই, ঠিক আছে। বাকি ট্রিটমেন্ট ঠিক আছে, জি বাকি ইনজেক্টেবলও ঠিক আছে। জি স্যার, আমি ওখানে আর্থ্রাইটিসের মাধ্যমে দেখি যে কিছু কিছু পেশেন্টের দেখা যায় যে এটা ফুলে গেছে এবং পানি জমে যায়, সেক্ষেত্রে দিই। আচ্ছা আচ্ছা, ব্যাকটেরিয়ার রোল খুব একটা নাই সাধারণত, যেহেতু আপনি ইনজেক্টেবল দেন এজন্য অ্যান্টিবায়োটিক দেওয়া যায়, কিন্তু ব্যাকটেরিয়ার কারণে অস্টিওআর্থ্রাইটিস খুব একটা হয় না। হাঁটুর জয়েন্ট বললেন, হাঁটুর জয়েন্টে অস্টিওআর্থ্রাইটিস বাদে কিন্তু আরেকটা গাউটি আর্থ্রাইটিস হতে পারে, এ বাদে আর কোনো আর্থ্রাইটিস হাঁটুতে হয় না সাধারণত। বড় জয়েন্টে সাধারণত অস্টিওআর্থ্রাইটিসই হয়। আর অস্টিওআর্থ্রাইটিসের ট্রিটমেন্ট এই সেম প্যাটার্নই যেগুলো বললাম। আর ইনজেক্টেবল দেয়া লাগতে পারে, আমি আগেই বলছি ইনজেক্টেবল দেয়া লাগতে পারে, বায়োলজিক বা স্টেরয়েড, সেই ক্ষেত্রে ইনজেক্টেবল দেওয়া যায়, সেটা কোনো সমস্যা না। বাকিটা ঠিক আছে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আমার একটা জরুরি ফোন আছে, আমি কি এটাকে রিসিভ করতে হ্যাঁ পারি? হ্যাঁ 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 হ্যাঁ। আর কারো কোনো কোশ্চেন আছে? জি, আজ হিমোগ্লোবিনটা কতটুকু পরিমাণ মানুষের শরীরে থাকে হিমোগ্লোবিন সাধারণত? কতটুকু থাকে? হিমোগ্লোবিন আমরা সাধারণত বলি 12 থেকে 16, একত্রে বললে 12 থেকে 16, কিন্তু আলাদা করে হিসাব করলে মহিলাদের ক্ষেত্রে একটু কম থাকে। মহিলাদের ক্ষেত্রে আমরা বলি 11 থেকে 13.5, আর পুরুষদের ক্ষেত্রে বলি 13 থেকে 16.5, ঠিক আছে। আর যদি অ্যাজ এ হোল মনে রাখতে চান তাহলে 12 থেকে 16 মনে রাখলেই হবে। সাধারণত মহিলাদের একটু কম থাকে। তো মহিলারা এটা কিভাবে মানে পরিপূর্ণতা করবে? এটা এটা পরিপূর্ণ করার দরকার নেই, এটা বাই বর্ন মহিলাদের সব সময় একটু কম থাকবে, এটা পরিপূর্ণ করার কোনো প্রয়োজনই নেই। ওইটাই তাদের জন্য স্বাভাবিক, ঠিক আছে, ওইটাই স্বাভাবিক। খেয়াল রাখতে হবে ওর থেকেও যাতে কমে না যায়। এখন স্বাভাবিক 11 কমতে কমতে 9-10 হয়ে গেল, সেই ক্ষেত্রে যাবে না, ঠিক আছে। সাধারণত মহিলাদের 10-11 এরকমই থাকে, মহিলাদের খুব বেশি একটা থাকে না হিমোগ্লোবিন। কিন্তু এখন এরও কম চলে আসলে তখন আমাদের মেডিসিন দিতে হয়, সেই ক্ষেত্রে আয়রন ট্যাবলেট, ফলিক অ্যাসিড, অনেক কিছু আছে, সেগুলো আমরা দিই, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। অনেক সময় দেখা যায় যে ওই যে হাইড্রক্সিক্লোরোকুইন যেটা আর কি সালফেট, এইটাও প্রেসক্রাইব করে। এটা কি হ্যাঁ, এটা প্যারাসাইট prescribe- ঘটিত হইলে? প্যারাসাইট গঠিত নেই, এইটা প্রেসক্রাইব করে মূলত রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে, ঠিক আছে। এটা মূলত অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ, ম্যালেরিয়া ড্রাগ, কিন্তু এটার আরেকটা রোল আছে, এটার আরেকটা রোল রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে, এই জন্য এটা প্রেসক্রাইব করে, ঠিক আছে। প্যারাসাইট দিয়ে আর্থ্রাইটিস হয় না কখনো, প্যারাসাইট দিয়ে কখনো আর্থ্রাইটিস হয় না। আর কোনো কোশ্চেন? আচ্ছা, কোশ্চেন না থাকলে আজকে শেষ করতেছি, পরে স্যার শনিবার আরেকটা আবার- কোশ্চেন ছিল হ্যাঁ, বলেন বলেন যে বলেন। স্টেরয়েড যেটা দেয়া হয় ডেক্সামেথাসোন বা ট্রাইমসোলন অ্যাসিটোনাইট ইনজেকশন হ্যাঁ। যদি দেয়, এই ক্ষেত্রে ডোজের ব্যাপারটা কিরকম কি সেই ডোজের ক্ষেত্রে আমরা স্টেরয়েড ইনজেকশন সাধারণত সপ্তাহে একটা বা 15 দিন পর একটা বা 1 মাস পর একটা এরকম দিই, ঠিক আছে। এর বেশি দেয়া লাগে না। কতটা দেয়া লাগে এটা, মানে কতগুলো সাধারণত কমন ফর্মুলেশন যেটা এখন পেশেন্টের সিভিয়ারিটির উপর, অনেক সময় দেখা যায় আমরা বলি 6 মাসে 6টা দিবেন, অনেক সময় বলি 4 সপ্তাহে 4টা দিবেন, আবার অনেক সময় দেখা যায় একটা দেড় 3 মাস পর আবার আসতে বলি। যদি ভালো থাকে কন্ডিশন তাহলে আর দেইও না, ঠিক আছে, এইরকম। থ্যাংক ইউ। আচ্ছা, শেষ করতেছি তাইলে, পরের দিন আবার শনিবার, নেক্সট শনিবার দেখা হবে।